আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমার বিশ্বাস আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। দেখো, এই করোনা মহামারীর শুরু হতে অর্থাৎ 2020 সালের 24শে মার্চ হতে এই পর্যন্ত যে কয়বার তোমাদের জন্য আমি অনলাইন ক্লাস উপস্থিত হয়েছি, আজকে আমি তার মধ্যে 397 নম্বর অনলাইন ক্লাস শুরু করতে যাব। প্রিয় শিক্ষার্থী, আজকের 397 নম্বর অনলাইন ক্লাসের শুরুতে তোমাদের প্রতি আমার রইল সালাম, শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করব তোমরা আজকের ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে এবং তোমরা তোমাদের প্রত্যেকের ওয়ালে আজকের ক্লাসটা শেয়ার করে দেবে, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আমি আজকে ক্লাস করব। দেখো, আজকের ক্লাসের শিরোনাম হচ্ছে চলতরিৎ, অর্থাৎ দ্বাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায় চলতরিৎ নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব এবং আজকের চলতরিতের প্রথম টপিকস হচ্ছে তড়িৎ প্রবাহ। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা তড়িতের সাথে কম বেশি সবাই কি আছি, পরিচিত আছি। দেখো, তড়িৎ ছাড়া কিন্তু আমাদের জীবন বর্তমানে চলে না, কারণ আমরা যেখানেই যাই না কেন, বাড়িতে, শিক্ষা প্রতিষ্ঠানে বা কর্মক্ষেত্রে যেখানেই যাই না কেন, তড়িতের বিকল্প কিছু নেই, অর্থাৎ কারেন্ট ছাড়া জীবন চলে না। বলতে বর্তমানে আধুনিক যুগ তড়িৎবিহীন সম্পূর্ণ অন্ধকার, তাই তড়িৎ সম্পর্কে অবশ্যই আমাদের ধারণা থাকা উচিত। আমরা তড়িৎ সম্পর্কে পূর্ববর্তী ক্লাসগুলিতে ভালোভাবে জেনেছি, যেমন আমাদের অষ্টম শ্রেণীতেও তড়িৎ সম্পর্কে পড়ালেখা ছিল এবং নবম দশম শ্রেণীতে তড়িৎ সম্পর্কে পড়ালেখা ছিল। যারা মানবিক বা ব্যবসায় শিক্ষা বিভাগে ছিল, তোমরাও কিন্তু তড়িৎ নিয়ে পড়েছো এবং যারা বিজ্ঞান বিভাগে আসো, তোমরা তো অবশ্যই তড়িৎ ছাড়া কোনো পড়ালেখাই করতে পারো না। ঠিক আছে, তাহলে তড়িতের বা ইলেকট্রিসিটির গুরুত্ব আমাদের জীবনে অপরিহার্য, অর্থাৎ ইলেকট্রিসিটি ছাড়া আমাদের জীবন আমরা অচল বলতে পারি। দেখো প্রিয় শিক্ষার্থী, যেহেতু তড়িৎ সম্পর্কে তোমাদের মোটামুটি একটা ধারণা আছে, তাই আমি খুব সহজভাবে, যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো, সেভাবে আমি তড়িৎ নিয়ে একটু আলোচনা করবো। দেখো, আমার প্রথম টপিক ছিল ইলেকট্রিক কারেন্ট বা তড়িৎ প্রবাহ। আমরা সবাই জানি ইলেকট্রিক প্রবাহ মানে ইলেকট্রনের প্রবাহ। ইলেকট্রনের প্রবাহ অর্থাৎ কোনো পরিবাহীতে প্রচুর পরিমাণে কি রয়েছে, মুক্ত ইলেকট্রন রয়েছে। এই মুক্ত ইলেকট্রনের প্রবাহটাই মূলত তড়িৎ প্রবাহ। কিন্তু তার আগে ইলেকট্রনের প্রবাহকে তড়িৎ প্রবাহ ধরে নেওয়া হতো না, অর্থাৎ তার আগে, অর্থাৎ পূর্বেকার আমলে ইলেকট্রনের প্রবাহের পরিবর্তে প্রোটনের প্রবাহকে তড়িৎ প্রবাহ হিসেবে কি করা হয়েছিল, ধরে নেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে বিজ্ঞানীরা প্রমাণ করছেন যে তড়িৎ প্রবাহ মূলত ইলেকট্রনের প্রবাহ, প্রোটনের প্রবাহ নয়। তারপরেও আমরা পড়ার সময় দেখব যে কোনো কোনো ক্ষেত্রে প্রোটনের প্রবাহ বা ধনাত্মক চার্জের প্রবাহ হচ্ছে তড়িৎ প্রবাহ। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আমি বলছিলাম প্রথমে, কোনো পরিবাহীতে প্রচুর পরিমাণে কি থাকে, মুক্ত ইলেকট্রন থাকে। এই মুক্ত ইলেকট্রন আবদ্ধ গ্যাস অণুর মতো সতত কি করতে পারে, ইতস্তত বিক্ষিপ্তভাবে ছুটাছুটি করতে পারে। অর্থাৎ গ্যাস অণুগুলো যেভাবে একটি আরেকটি দ্রুত ছুটাছুটি করতে পারে, ইলেকট্রনগুলি বা মুক্ত ইলেকট্রনগুলিও একইভাবে কি করতে পারে, ছুটাছুটি করতে পারে। পূর্বের অধ্যায়ে আমরা জেনেছি যে, অর্থাৎ স্থির তড়িৎ যখন পড়ছিলাম, সেই ক্ষেত্রে আমরা জানি যে স্থির তড়িৎ বস্তুতে স্থির থাকে, স্থির তড়িৎ বস্তুতে কি থাকে, স্থির থাকে। তারা চলাচল করতে পারে না, তারা কি করতে পারে না, চলাচল করতে পারে না। এই তড়িতে, এই বিদ্যুতে শক্তি আছে, কিন্তু কি থাকতে পারে না, চলাচল করতে না পারার জন্য তারা কি করতে পারে না, কোনো কাজ করতে পারে না। অর্থাৎ স্থির তড়িতে শক্তি রয়েছে, কিন্তু তারা কি করতে পারে না, প্রবাহিত হতে পারে না। যেখানে আছে সেখানে স্থির থাকে, কারণ আমরা হাত দুটি ঘষলেই সেখানে তড়িৎ উৎপন্ন করতে পারে। কোনো রেশমি কাপড় দিয়ে রেশমি কাপড় বা প্লানেল কাপড় দিয়ে কি বলে, ইবুনাইট দণ্ড বা কাঁচ দণ্ডকে ঘষলে সেখানেও কিন্তু তড়িৎ উৎপন্ন হয়, কিন্তু সেই তড়িৎগুলি এক জায়গায় স্থির থাকে, কাজ করতে পারে না। ঠিক আছে, চার্জের চলাচল, চার্জ বা আদানের চলাচলটাই হচ্ছে তড়িৎ প্রবাহ। অর্থাৎ চার্জ বা আদান চলাচল করতে না পারলে বা প্রবাহিত হতে না পারলে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে না। আবার দেখো প্রিয় শিক্ষার্থী, একটি নির্দিষ্ট সময়ে পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, একদিক থেকে ইলেকট্রন অতিক্রমের হার বিপরীত দিক থেকে ইলেকট্রন অতিক্রম করার হারের সমান। অর্থাৎ তুমি যদি কোনো একটি পরিবাহী পদার্থের মধ্যে দিয়ে একক
প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একদিক থেকে ইলেকট্রন প্রবাহ করো, সেই প্রবাহটা বিপরীত দিকে ইলেকট্রন প্রবাহের হারে অবশ্যই সমান হবে, কিন্তু সেই ক্ষেত্রে ইলেকট্রন অতিক্রমে নিট হার শূন্য হবে। অর্থাৎ সেই ক্ষেত্রে দেখা যাবে যে আসা যাওয়ার টোটাল ইলেকট্রনের পরিমাণ কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। যদি দুইটি ভিন্ন বিভবের বস্তুকে, যদি আমরা কি করি, দুইটি ভিন্ন বিভবের বস্তুকে একটি পরিবাহী তার দ্বারা সংযুক্ত করি, দুটি ভিন্ন বিভব, মনে করো এই একটি বস্তু, এই একটা বস্তু, এই দুটি বস্তু, এর বিভব ছিল V1, এর বিভব ছিল V2, আমরা একটা পরিবাহী তার দ্বারা কি করলাম, সংযুক্ত করলাম। সেই ক্ষেত্রে দেখা যাবে যে নিম্ন বিভব থেকে ইলেকট্রন উচ্চ বিভবের দিকে যেতে পারে। নিম্ন বিভব থেকে ইলেকট্রন কোন দিকে যেতে পারে, উচ্চ বিভবের দিকে যেতে পারে। অর্থাৎ ইলেকট্রনটা সব সময় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়। কিন্তু দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতেছি যে যে কোনো জিনিস উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তির দিকে গমন করে, কিন্তু ইলেকট্রনের প্রবাহটা ভিন্ন। ইলেকট্রন নিম্ন শক্তি থেকে কোন দিকে যায়, উচ্চ শক্তির দিকে যায়। বিভব মানে আমরা মনে করে নিতে পারি শক্তি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তড়িৎ প্রবাহ মূলত ইলেকট্রনের প্রবাহ, যা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে গতিশীল হয়। যতক্ষণ পর্যন্ত এই দুইজনের বিভব সমান না হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত V1 এবং V2 সমান না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত বিভব পার্থক্য থাকবে। বিভব পার্থক্য থাকা মানে কি, ততক্ষণ পর্যন্ত সেখানে ইলেকট্রনের প্রবাহ থাকবে। এই ইলেকট্রনের নিরবিচ্ছিন্ন প্রবাহকে আমরা নাম দেব তড়িৎ প্রবাহ। এই ইলেকট্রনের নিরবিচ্ছিন্ন প্রবাহকে আমরা কি দেব, তড়িৎ প্রবাহ। কিন্তু পূর্বেকার আমলে ইলেকট্রনের প্রবাহের পরিবর্তে প্রোটনের প্রবাহকে কি ধরা নেওয়া হতো, তড়িৎ প্রবাহ ধরে নেওয়া হতো। তখন তারা বিজ্ঞানীরা কল্পনা করেছিলেন বা ধারণা করেছিলেন, অর্থাৎ উচ্চ বিভব থেকে তড়িৎ কোন দিকে যাবে, নিম্ন বিভবের দিকে কি হবে, ধাবিত হবে বা প্রবাহিত হবে। পরবর্তীতে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করছেন যে তড়িৎ আসলে কিন্তু বা ইলেকট্রন আসলে কিন্তু কি করে না, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে গতিশীল হয় না, বরং নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে কি হয়, গতিশীল হয়। তাহলে আমরা তড়িৎ প্রবাহের সংজ্ঞাটা ঠিক এভাবে দিতে পারি। দেখো, তড়িৎ প্রবাহের সংজ্ঞাটা আমরা দিতে পারি, কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য বজায় রাখতে গেলে কোন পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য, কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য বজায় থাকলে এর মধ্য দিয়ে বিদ্যমান মুক্ত চার্জের প্রবাহকে বজায় থাকলে এর মধ্য দিয়ে বিদ্যমান মুক্ত চার্জের প্রবাহকে তড়িৎ প্রবাহ বলা হয়। তড়িৎ প্রবাহ বলা হয়। তার মানে আমি কি বললাম, আমি বলছি যে যদি কোনো পরিবাহী, এই পরিবাহীর দুই প্রান্তে যদি আমি বিভব পার্থক্য বজায় রাখতে পারি, কোন পরিবাহীর দুই প্রান্তে যদি আমি কি রাখি, বিভব পার্থক্য বজায় রাখি, সেই ক্ষেত্রে তার মধ্যে দিয়ে যে মুক্ত চার্জ প্রবাহিত হবে, সেই মুক্ত চার্জের প্রবাহকে আমরা বলবো তড়িৎ প্রবাহ। দেখো প্রিয় শিক্ষার্থী, পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহমান চার্জকে আমরা বলবো চলবিদ্যুৎ বা কি, চলবিদ্যুৎ বা অল্টারনেটিভ কারেন্ট। কারণ আমরা দেখতেছি যে চলবিদ্যুতের মানে হচ্ছে যে বিদ্যুৎটা পরিবাহিত হবে, অর্থাৎ ইলেকট্রনটাকে অবশ্যই কি হতে হবে, পরিবাহিত হতে হবে। ইলেকট্রন পরিবাহিত না হলে সেখানে কি উৎপন্ন হবে না, চলতড়িৎ উৎপন্ন হবে না। চল শব্দ থেকে এটা তোমরা বুঝতে পারছো, চল মানে হচ্ছে যে গতিশীল হতে হবে। চল মানে কি হতে হবে, গতিশীল হতে হবে। অথবা আমরা এই সংজ্ঞাটাকে এভাবে লিখতে পারি, ধাতব পরিবাহীর মধ্য দিয়ে চার্জের প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে। অথবা আমরা লিখতে পারি ধাতব পরিবাহীর মধ্য দিয়ে চার্জের প্রবাহকে ধাতব পরিবাহীর মধ্য দিয়ে চার্জের প্রবাহকে আমরা কি বলবো, তড়িৎ প্রবাহ বলবো। কারণ তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য অবশ্যই কি দরকার হবে, ধাতব পরিবাহী দরকার হবে। যেমন আমরা যে তার দিয়ে দুইটি পরিবাহীকে সংযুক্ত করি, সেই তারগুলো কিন্তু ধাতুর তৈরি, সেই তারগুলো কিন্তু কিসের তৈরি, যে কোনো না কোনো ধাতুর তৈরি। অথবা আমরা এটাকে বলতে পারি কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, অথবা আমরা বলতে পারি গাণিতিক ভাষায় আমরা বলতে পারি কোন পরিবাহীর
যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে কোনো পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে একক সময়ে চার্জের প্রবাহকে কি বলা হয়? তড়িৎ প্রবাহ বলা হয়। তড়িৎ প্রবাহ বলা হয়। অর্থাৎ কোন একটি পরিবাহী নেব, সেই পরিবাহীর মধ্যে দিয়ে একক সময়ে কি পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে সেটা আমরা দেখব। এই একক সময়ে প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে দিয়ে বা একক প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হবে সেটাকে বলবো আমরা তড়িৎ প্রবাহ। মনে করে নিলাম টি সময়ে একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হবে। টি সময়ে কি পরিমাণ চার্জ প্রবাহিত হবে? কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হবে। ভালো করে দেখবা, কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, সুতরাং একক সময়ে চার্জের প্রবাহের হার হবে কিউ বাই টি। একক সময়ে চার্জের প্রবাহের হারকে আমরা কি বলবো? কিউ বাই টি বলবো। সুতরাং আমরা এখানে লিখতে পারি, দেখো আমরা তড়িৎ প্রবাহকে যদি আই দ্বারা প্রকাশ করি, তড়িৎ প্রবাহকে যদি কি দ্বারা প্রকাশ করি? আই দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা বলছিলাম একক প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে একক সময়ে যেই পরিমাণ চার্জের প্রবাহ হয় সেই পরিমাণ চার্জের প্রবাহকে আমরা বলবো তড়িৎ প্রবাহ। সুতরাং তড়িৎ প্রবাহ আই হলে আমরা আই সমান লিখতে পারি কিউ বাই টি। এটাই হচ্ছে তড়িৎ প্রবাহের সমীকরণ। এটাই হচ্ছে কিসের সমীকরণ? তড়িৎ প্রবাহের সমীকরণ। তাহলে এই টি সময়ে ওই পরিবাহী তারের মধ্যে দিয়ে কি পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে সেই চার্জের পরিমাণ যদি আমি বের করি তাহলে আমরা পাবো কিউ সমান আই টি। কিউ সমান কি টি? আই টি। অর্থাৎ আমি বলতে পারি প্রবাহিত চার্জ বাই মোট সময়। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে কি পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে সেটা দেখবো। ওই সময় দিয়ে ওই মোট প্রবাহিত চার্জকে যদি আমি ভাগ করি তাহলে কি পাবো? তড়িৎ প্রবাহ পাবো। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা চার্জ মানে জানি যে প্রকৃতি নির্ধারণকারী বৈশিষ্ট্য। অর্থাৎ কোন বস্তুটি কোন প্রকৃতিতে রয়েছে, পজিটিভ প্রকৃতি নাকি নেগেটিভ প্রকৃতিতে রয়েছে, সেটা যে বৈশিষ্ট্যটা আমরা নির্ধারণ করব সেটাকে আমরা বলবো চার্জ। ঠিক আছে? এই চার্জের একক আমরা জানি যে চার্জের একক কুলম্ব। চার্জের একক কি? কুলম্ব। ঠিক আছে? এটাকে ক্যাপিটাল সি দ্বারা প্রকাশ করা হয় এবং সময়ের এককে সেকেন্ড দ্বারা প্রকাশ করা হয়। সময়ের এককে কি দ্বারা প্রকাশ করা হয়? সেকেন্ড দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? সেকেন্ড। তাহলে আমরা এটাকে যদি এস দিয়ে লিখি তাহলে আমরা এখান থেকে তড়িৎ প্রবাহের এককে আমরা লিখতে পারি কুলম্ব পার সেকেন্ড। কুলম্ব কি সেকেন্ড? পার সেকেন্ড। এটাকে যদি অ্যাম্পিয়ার দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা প্রকাশ করা হয়? অ্যাম্পিয়ার দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ যদি একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম্ব চার্জ প্রবাহিত হয়, 1 সেকেন্ডে 1 কুলম্ব চার্জ প্রবাহিত হয়, তখন সেটাকে আমরা বলবো 1 অ্যাম্পিয়ার। আমার সাথে সংযুক্ত আছেন প্রিয় সাদত হোসেন ভাই, ছোট ভাই শাহাদাত, ছোট ভাই সাইয়েদ, জাহাঙ্গীর মোহাম্মদ জাহেদ এবং শ্রদ্ধেয় এবং প্রিয় একজন মানুষ শ্রীরাম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল সিকান্দার স্যার। ধন্যবাদ স্যার আপনাকে আমার সাথে সংযুক্ত হওয়ার জন্য। দোয়া করবেন যেন শিক্ষার্থীদের জন্য ভালো কিছু করতে পারি। তাহলে দেখো আমি কি পেলাম? তড়িৎ প্রবাহের একক পেলাম কুলম্ব পার সেকেন্ড বা অ্যাম্পিয়ার। কুলম্ব পার সেকেন্ড বা কি অ্যাম্পিয়ার আমরা শিখে পেয়ে গেলাম। আমি বলছিলাম তড়িৎ প্রবাহ মানে হচ্ছে প্রবাহিত চার্জ বাই মোট সময়। দেখো প্রিয় শিক্ষার্থী, প্রত্যেকের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি টার্ম তড়িৎ প্রবাহ। সুতরাং তোমরা তড়িৎ প্রবাহটা যেহেতু আগে থেকে তোমাদের ধারণা আছে তড়িৎ প্রবাহ সম্পর্কে, সুতরাং আমার এটা নিয়ে বিস্তারিত আলোচনা করার দরকার আছে বলে আমি মনে করি না। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, তড়িৎ প্রবাহের দিক কিভাবে, কোন দিক থেকে কোন দিকে তড়িৎ প্রবাহ হতে পারে। দেখো, ইলেকট্রন পরিবাহীর মধ্য দিয়ে ঋণাত্মক চার্জে সার্জিত বস্তু থেকে ধন চার্জে সার্জিত বস্তুর দিকে কি হয়? আকৃষ্ট হয়। অর্থাৎ কোন একটি ইলেকট্রন অবশ্যই সে কি করবে? ধনাত্মক চার্জকে আকর্ষণ করবে। ধনাত্মক চার্জকে কি করবে? আকর্ষণ করবে। ধনাত্মক চার্জকে আকর্ষণ করবে মানে কি? ধনাত্মক চার্জের দিকে এগিয়ে যাবে। মনে করো এইটা এগুলি ইলেকট্রন, মনে করো এটা ইলেকট্রন এখানে আছে। ঠিক আছে? এই ইলেকট্রনগুলি এভাবে কি হবে? আকৃষ্ট হবে। কার দিকে আকৃষ্ট হবে?
পজিটিভ চার্জের দিকে আকৃষ্ট হবে। অর্থাৎ যদি কোনো পরিবাহীতে ঋণাত্মক চার্জ এবং ধনাত্মক চার্জ থাকে, সেই ক্ষেত্রে পরিবাহীর যদি দুই প্রান্তের বিভব পার্থক্য থাকে, অবশ্যই ঋণাত্মক চার্জ পরিবাহীর ধনাত্মক চার্জের দিকে কি হবে? গতিশীল হবে। এটা হবে ইলেকট্রনের প্রবাহ। এটা হবে কি? ইলেকট্রনের প্রবাহ। অর্থাৎ ঋণাত্মক চার্জ যদি ধনাত্মক চার্জের দিকে গতিশীল হয়, সেই ক্ষেত্রে হবে ইলেকট্রনের প্রবাহ। ইলেকট্রনের প্রবাহ মানে আমি প্রথমেই বলছিলাম, ইলেকট্রনের প্রবাহ মানে হচ্ছে তড়িৎ প্রবাহ। এই ঘটনাটা কিন্তু পরবর্তীকালে ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু পূর্বেকার আমলে অর্থাৎ যখন তড়িৎ প্রবাহ সম্পর্কে একটি ধারণা মানুষের কাছে পৌঁছাইতেছিলেন বিজ্ঞানীরা, তখন কিন্তু তারা বলছিলেন ইলেকট্রনের প্রবাহ নয়, মূলত প্রোটনের প্রবাহটাই হচ্ছে তড়িৎ প্রবাহ। যদি প্রোটনের প্রবাহ হয়, সেই ক্ষেত্রে তড়িৎ প্রবাহ হবে পজিটিভ চার্জ থেকে কোন দিকে? নেগেটিভ চার্জের দিকে। আমরা এখন পর্যন্ত এই যে পজিটিভ চার্জ বা প্রোটনের প্রবাহটাকে তড়িৎ প্রবাহে হিসাবে কি করব? ধরে নেব। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে তড়িৎ প্রবাহ মানে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। আর ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হয়? ইলেকট্রন প্রবাহিত হয় অবশ্যই নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের প্রান্তের দিকে। নিম্ন বিভব থেকে কোন দিকে? উচ্চ বিভবের প্রান্তের দিকে। কিন্তু ধনাত্মক চার্জের যে প্রবাহ, সেটা বা প্রচলিত প্রচলিত নিয়ম অর্থাৎ প্রথম থেকে যে নিয়মটা প্রচলন ছিল, সেই নিয়ম ছিল উচ্চ বিভবের প্রান্ত থেকে কোন দিকে তড়িৎ প্রবাহিত হবে? নিম্ন বিভবের প্রান্তের দিকে তড়িৎ প্রবাহিত হবে। দেখো কেন উচ্চ বিভবের প্রান্ত থেকে নিম্ন বিভবের প্রান্তের দিকে তড়িৎ প্রবাহিত হয় সেটা ধরে নিয়েছিলেন। নিশ্চয়ই কারণ আছে। কারণ আমরা জানি যে দুইটি পুকুর, মনে করো দুইটি পুকুরে পানি ভর্তি রয়েছে। এখন তুমি দুইটি পুকুরকে যদি সংযুক্ত করে দাও, কোন পুকুর থেকে কোন পুকুরে পানি যাবে সেটা নির্ভর কিসের উপর করবে? পুকুরের পানির উচ্চতার উপর নির্ভর করবে। যেমন কোনো একটা বিরাট দিঘি, ওই দিঘিতে একটি ছোট্ট পুকুরের সাথে সংযুক্ত করা হয়েছে। এখন দিঘি থেকে ছোট্ট পুকুরের দিকে পানি আসবে নাকি ছোট পুকুর থেকে দিঘির দিকে পানি যাবে, সেই ইয়াটা নির্ভর করবে কিন্তু পুকুরের পানির উচ্চতার উপর। অর্থাৎ কোন পুকুরের পানির উচ্চতা বেশি সেটার উপর। যদি ছোট পুকুরের পানির উচ্চতা বেশি হয়, তাহলে সেখান থেকে দিঘির দিকে কি যাবে? পানি যাবে। আবার বড় পুকুরের পানির উচ্চতা যদি বেশি হয়, সেখান থেকে বড় পুকুরের থেকে ছোট পুকুরের দিকে পানি যাবে। তার মানে আমরা দেখতেছি যে উচ্চতা মানে আমি যদি বিভব শক্তি কল্পনা করি, সেই ক্ষেত্রে দেখা যাবে যে যেই প্রান্তের বিভব শক্তি বেশি, সেই প্রান্ত থেকে কম প্রান্তের দিকে বিভব শক্তি বা তড়িৎ প্রবাহ হওয়ার কথা, যেটা বিজ্ঞানীরা পূর্ববর্তীকালে ধরে নিয়েছিলেন। এটা একটা প্রচলিত নিয়ম হয়ে গেছে। কিন্তু পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখছেন যে এক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত ঘটনা ঘটে। সেই বিপরীত ঘটনাটা হচ্ছে যে ইলেকট্রনের প্রবাহ। সেই ইলেকট্রনের প্রবাহ মানে হচ্ছে যে অর্থাৎ তড়িৎ প্রবাহ। অর্থাৎ কোন ঘটনায় যদি তড়িৎ প্রবাহিত হতে হয়, সেই ক্ষেত্রে অবশ্যই ইলেকট্রনের প্রবাহ হতে হবে। কারণ ইলেকট্রনগুলি পরমাণুতে মুক্ত অবস্থায় থাকতে পারে, প্রোটন মুক্ত অবস্থায় থাকতে পারে না। তাহলে ইলেকট্রন যদি মুক্ত অবস্থায় থাকে এবং ইলেকট্রনকে যদি প্রবাহিত হতে হয়, সে বা ইলেকট্রনের প্রবাহের ধর্ম হচ্ছে সে নিম্ন বিভব থেকে কোন বিভবের দিকে যাবে? উচ্চ বিভবের দিকে যাবে। তার মানে ঋণাত্মক চার্জের প্রবাহ বা ইলেকট্রনের প্রবাহই হচ্ছে মূলত তড়িৎ প্রবাহ। কিন্তু তারপরেও আমাকে প্রচলিত নিয়মের কারণে আমরা মাঝে মধ্যে প্রোটনের প্রবাহকেও কি করব? তড়িৎ প্রবাহ ধরে নেব। ঠিক আছে? তাহলে আমরা দেখতেছি যে আমার তড়িৎ প্রবাহের দিক হিসাবে প্রচলিত দিককে অনুসরণ করব। আমরাও তড়িৎ প্রবাহের দিক হিসাবে কি করব? প্রচলিত দিককে অনুসরণ করব। ইলেকট্রনের প্রবাহের দিক এবং তড়িৎ প্রবাহের দিককে আমরা কি করে নেব? পরস্পর বিপরীত দিকে ধরে নেব। মূলত ইলেকট্রনের প্রবাহ হচ্ছে তড়িৎ প্রবাহ, কিন্তু প্রচলিত নিয়ম অনুসারে ইলেকট্রনের প্রবাহের পরিবর্তে প্রোটনের প্রবাহ বা ধনাত্মক চার্জের প্রবাহকে কি ধরে নেওয়া হয়? তড়িৎ প্রবাহ ধরে নেওয়া হয়। এখন দেখো আমরা তড়িৎ প্রবাহের প্রকারভেদ কি জিনিস সেটা দেখবো। আমি বিস্তারিত আলোচনা করতেছি না, কারণ এগুলি সম্পর্কে তোমরা আগে থেকে অবগত আছো, সেজন্য আমি এটা নিয়ে বিস্তারিত কি করবো না, আলোচনা করবো না, হালকা হালকা আলোচনা করে চলে যাবে। এখন দেখো তড়িৎ প্রবাহের তড়িৎ প্রবাহের প্রকারভেদ। তড়িৎ প্রবাহের প্রকারভেদটা দেখো। তড়িৎ প্রবাহ আবার প্রকারভেদ হতে পারে নাকি? তড়িৎ প্রবাহের আবার প্রকারভেদ হতে পারে? আমার তো ঠিক সেরকমই মনে হওয়ার কথা, তাই না? তড়িৎ প্রবাহ তো তড়িৎ প্রবাহ, সেটার আবার প্রকারভেদ থাকবে কেমনি? কিন্তু বাস্তবিক অর্থে তড়িৎ প্রবাহ দুই ধরনের। একটা হচ্ছে ডিরেক্ট কারেন্ট বা একমুখী তড়িৎ প্রবাহ, আর একটা হচ্ছে কি অল্টারনেটিভ কারেন্ট। একটা হচ্ছে ডিরেক্ট কারেন্ট,
একটা কি অল্টারনেটিভ কারেন্ট। তড়িৎ প্রবাহ দুই প্রকার, তড়িৎ প্রবাহ দুই প্রকার, তড়িৎ প্রবাহ কি কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে যে একমুখী তড়িৎ প্রবাহ, একটা হচ্ছে একমুখী তড়িৎ প্রবাহ, একমুখী তড়িৎ প্রবাহ যাকে ডাইরেক্ট কারেন্ট বলা হয়। যাকে কি কারেন্ট বলা হয়? ডাইরেক্ট কারেন্ট বলা হয়। বর্ণনাটা বা বিস্তারিত আমি পরে বলতেছি। দুই নাম্বার হচ্ছে যে পরিবর্তী তড়িৎ প্রবাহ বা অল্টারনেটিভ কারেন্ট বা যেটাকে আমরা এসি বলি, এটাকে বলি ডিসি। ঠিক আছে, এটাকে আমরা কি বলি? ডিসি। এবং এটাকে আমরা বলি কি? এসি। এটাকে ডিসি বলে, এটাকে কি বলি? এসি। এসি মানে অল্টারনেটিভ কারেন্ট, ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট। ডাইরেক্ট কারেন্ট কি জিনিস দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা মোবাইলে যে ব্যাটারিটি ইউজ করি বা টর্চ লাইটে যে ব্যাটারিগুলো ইউজ করি, সেই ব্যাটারি কিন্তু সেই ব্যাটারিতে যে চার্জটা সংরক্ষিত থাকে সেই চার্জটা থাকে সবসময় সাম্য অবস্থায়, অর্থাৎ তারা সবসময় একমুখী ক্রিয়া করতে পারে, অর্থাৎ উভয়মুখী ক্রিয়া করতে পারে না। অর্থাৎ সে নিবেও দিবেও এরকম নয়, প্রথমে নিবে এরপরে দিবে। ঠিক আছে কিনা? অর্থাৎ তড়িৎ যদি স্থির মাত্রায় সর্বদা একই দিকে প্রবাহিত হতে থাকে, তড়িৎ যদি স্থির মাত্রায় সর্বদা একই দিকে প্রবাহিত হবে, অর্থাৎ তড়িৎ প্রবাহের দিক যদি সব সময় একই দিকে থাকে, তখন ওই ধরনের তড়িৎ প্রবাহকে আমরা বলবো ডাইরেক্ট কারেন্ট বা একমুখী কারেন্ট। ডাইরেক্ট কারেন্ট বা কি কারেন্ট? একমুখী কারেন্ট। অর্থাৎ এই ক্ষেত্রে দিক পরিবর্তন হবে না, সব সময় একই মানের হয়ে সামনের দিকে গতিশীল হবে। অর্থাৎ আমি আবার বলতেছি, কোন তড়িৎ প্রবাহ যদি স্থির মাত্রায় সর্বদা একই মুখী হয়ে বা একই দিকে প্রবাহিত হয়, তবে সেই তড়িৎ প্রবাহগুলিকে আমরা বলবো একমুখী তড়িৎ প্রবাহ। ঠিক আছে, তাহলে একমুখী তড়িৎ প্রবাহের ক্ষেত্রে সবসময় যেদিকেই গতিশীল হবে সেদিকেই গতিশীল হতে থাকবে, কোনো প্রকার দিক পরিবর্তন করবে না। যেমন আমি যদি একটি চিত্র কল্পনা করি, তাহলে দেখো এই চিত্রের মধ্যে যদি আমি এটাকে সময় দিয়ে এই x অক্ষ বরাবর সময় 7 এবং y অক্ষ বরাবর যদি আমি তড়িৎ প্রবাহকে লিখি, x অক্ষ বরাবর কাকে? সময়কে, এবং y অক্ষ বরাবর যদি আমি তড়িৎ প্রবাহকে লিখি, তাহলে দেখা যাবে যে প্রথম সেকেন্ডে যেই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে ঠিক একই শেষ সেকেন্ডেও একই রকম কি হবে? তড়িৎ প্রবাহিত হবে। অর্থাৎ তার দিকের কোনো কি ঘটে নাই? পরিবর্তন ঘটে নাই। এই জন্য এই ধরনের প্রবাহকে আমরা বলবো একমুখী প্রবাহ বা ডাইরেক্ট কারেন্ট। এখানে কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে না, দিকের কোনো পরিবর্তন হবে না। তরঙ্গটা সাইন তরঙ্গ, কস তরঙ্গ এরকম কোনো তরঙ্গ আকারে না গিয়ে এরকম একটি সরল রেখা বরাবর কি হবে? গতিশীল হবে। এই জন্য এই প্রবাহকে আমরা বলবো কি প্রবাহ? ডাইরেক্ট কারেন্ট বা একমুখী তড়িৎ প্রবাহ। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী, পরিবর্তী তড়িৎ প্রবাহ বা অল্টারনেটিভ কারেন্ট। আমরা বাসা বাড়িতে যে বিদ্যুৎগুলি ইউজ করি, যে তড়িৎগুলি ইউজ করি, বা ফ্যান, লাইট, ফ্রিজ, টেলিভিশন এগুলি চালানোর জন্য, আয়রন বা অন্যান্য গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক্স ডিভাইস চালানোর জন্য আমরা যে তড়িৎ প্রবাহ ইউজ করি, সেই তড়িৎ প্রবাহগুলি মূলত অল্টারনেটিভ কারেন্ট বা পরিবর্তী প্রবাহ বা চলতড়িৎ। কারণ এগুলি কি হবে? সামনের দিকে গতিশীল হওয়ার সময় সময়ের সাপেক্ষে দিক পরিবর্তন করবে। সময়ের সাপেক্ষে কি করবে? দিক পরিবর্তন করবে। মনে করো আমাদের বাংলাদেশ প্রতিদিন বিভিন্ন দেশ থেকে কি ইলেকট্রিসিটি কিনে, বিভিন্ন মেগাওয়াটে একটি নির্দিষ্ট পরিমাণ ইলেকট্রিসিটি কিনে, বা বাংলাদেশে প্রায় বর্তমানে অনেক মেগাওয়াট, অর্থাৎ প্রায় 15,000 মেগাওয়াটের উপরে বিদ্যুৎ উৎপন্ন হয় প্রতিদিন। ঠিক আছে, এই বিদ্যুৎগুলি আমরা বিভিন্ন কাজে, কলকারখানায়, গাড়িতে বা অন্যান্য কাজে, বাসাবাড়িতে কি করি? ইউজ করি। এই প্রবাহগুলি কিন্তু যখন এই তড়িৎ প্রবাহগুলি যখন কি হয়? আসে, এই তড়িৎ প্রবাহগুলি যখন কি হয়? গতিশীল হয়, তখন সেই ক্ষেত্রে দেখা যাবে যে এই তড়িৎ প্রবাহগুলি যখন গতিশীল হয়, সেই ক্ষেত্রে দেখা যাবে যে সে কি করবে? নির্দিষ্ট কম্পাঙ্কের জন্য সময়ের সাপেক্ষে দিক পরিবর্তন করবে। অর্থাৎ তড়িৎ প্রবাহ যদি নির্দিষ্ট সময় অন্তর অন্তর 180 ডিগ্রি দশা পরিবর্তন করে, তড়িৎ প্রবাহ যদি নির্দিষ্ট সময় পর পর 180 ডিগ্রি দশা পরিবর্তন করে, অর্থাৎ তড়িৎ প্রবাহের ধরন যদি সাইন তরঙ্গ চিত্রের মতো হয়, কিসের মতো হয়? সাইন তরঙ্গ বা কস তরঙ্গ চিত্রের মতো হয়, তবে সেই ধরনের প্রবাহকে আমরা বলবো অল্টারনেটিভ কারেন্ট বা
পরিবর্তী তড়িৎ প্রবাহ। অর্থাৎ কোনো একটি তড়িৎ প্রবাহ যদি এভাবে যায়, দেখো এইভাবে ঠিক কোনো একটি তড়িৎ প্রবাহ যদি ঠিক এভাবে যায়, কোনো একটি তড়িৎ প্রবাহ যদি তাহলে আমরা দেখতেছি যে প্রবাহটা কি হবে, সাইন তরঙ্গ বা কস তরঙ্গ সদৃশ বা কস তরঙ্গ রূপে সামনের দিকে গতিশীল হবে। একটি নির্দিষ্ট সময় পর সে 180 ডিগ্রি দশা পরিবর্তন করবে। সেই ধরনের তড়িৎ প্রবাহকে আমরা বলবো অল্টারনেটিভ কারেন্ট বা পরিবর্তী প্রবাহ। কারণ এখানে সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, অর্থাৎ যেভাবে তড়িৎ প্রবাহটা সেটআপ করা আছে ঠিক সেভাবেই তড়িৎ প্রবাহটা কি করবে, দিক পরিবর্তন করবে। প্রত্যেকটা ক্ষেত্রে সে 180 ডিগ্রি দশা পরিবর্তন করবে এবং এই ধরনের তড়িৎ প্রবাহকে আমরা বলবো অল্টারনেটিভ কারেন্ট। প্রিয় শিক্ষার্থী, তোমরা এগুলি নবম দশম শ্রেণীতে বিস্তারিত পড়ালেখা করেছো এগুলি নিয়ে, এই জন্য আমি এখানে বিস্তারিত বোঝানোর চেষ্টা করতেছি না। তোমরা আমার চেয়ে ভালো বুঝো তড়িৎ প্রবাহ নিয়ে, তাই আমি এগুলি বিস্তারিত আলোচনা করলাম না। আমি এখন তড়িৎ প্রবাহের একক নিয়ে একটু আলোচনা করব। তড়িৎ প্রবাহের একক, তড়িৎ প্রবাহের দুই ধরনের একক রয়েছে। তড়িৎ প্রবাহের কয় ধরনের একক রয়েছে? দুই ধরনের একক রয়েছে, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে প্রচলিত হচ্ছে দুই ধরনের একক, কিন্তু তড়িৎ প্রবাহের মূলত তিন ধরনের একক রয়েছে। তড়িৎ প্রবাহের মূলত কয় ধরনের একক রয়েছে? তিন ধরনের একক রয়েছে। একটা হচ্ছে যে ESU, ESU অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা, SU তড়িৎ প্রবাহ মাত্রা একক, ESU। এটা মানে হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, ম্যাগনেটিক। দেখো এই তড়িৎ প্রবাহে একটা এককের নাম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট বা ESU। আমি বর্ণনাটা পরে আলোচনা করতেছি, আগে শুধুমাত্র আমি প্রকারভেদটা দেখাচ্ছি। দুই নম্বর একক হচ্ছে যে EMU। দেখো এটা ইলেকট্রোস্ট্যাটিক হবে, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এরপরে EMU, এটা হবে কি ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, ঠিক আছে। একটা হচ্ছে যে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, আর একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, আর একটা হচ্ছে সিস্টেম মানে SI একক বা সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিট। অর্থাৎ আমরা দেখতেছি যে তড়িতের কয় ধরনের একক রয়েছে? তিন ধরনের একক রয়েছে। একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, আর একটা হচ্ছে সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিট। যেটা আমরা সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিট শুধুমাত্র আমরা সেটাই জানি, অন্যান্যগুলো নিয়ে আমরা তেমন আলোচনা করি না, সেজন্য আমরা সেটা জানি না, ঠিক আছে। আমরা এখন তিনটা নিয়ে একটু হালকা কি করব, আলোচনা করব, বেশি আলোচনা করব না। একটু দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা প্রথম এককটা নিয়ে একটু আলোচনা করি, যেটা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট যেটা আছে। দেখো কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে এক সিজিএস একক চার্জ, CGS, C মানে সেন্টিমিটার, G মানে গ্রাম, S মানে সেকেন্ড, অর্থাৎ এক সিজিএস একক চার্জ 1 সেকেন্ডে প্রবাহিত হলে ওই পরিবাহীতে যে বিদ্যুৎ প্রবাহ মাত্রার সৃষ্টি হয় তাকে বলা হয় 1 সিজিএস স্থির বিদ্যুৎ একক বা 1 ES ইউনিট প্রবাহ মাত্রা। অর্থাৎ আমি এখানে লিখি কোন পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে
প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যদি 1 সিজিএস একক চার্জ কোন পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যদি একক সিজিএস বা আমি এখানে লিখি 1 সিজিএস একক চার্জ প্রবাহিত হয়, 1 সিজিএস একক প্রবাহিত হয়, তাহলে ওই পরিবাহীতে একক চার্জ প্রবাহিত হয়, তাহলে ওই পরিবাহীতে যে প্রবাহ মাত্রা সৃষ্টি হয় তাকে এক স্থির বিদ্যুৎ একক বা 1 ESU প্রবাহ মাত্রা বলে। স্থির বিদ্যুৎ একক প্রবাহ মাত্রা বলে। আমি আবার বলতেছি, কোন পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যদি 1 সিজিএস একক চার্জ প্রবাহিত হয়, তাহলে ওই পরিবাহীতে যে প্রবাহ মাত্রা সৃষ্টি হয় তাকে এক স্থির বিদ্যুৎ একক বা 1 ESU প্রবাহ মাত্রা বলা হয়। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা ESU বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট কি জিনিস বুঝতে পারছো। এখন আমি দেখাবো ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট কি জিনিস। ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, দেখো কোন পরিবাহীর কোন প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 1 সিজিএস বিদ্যুৎ চৌম্বকীয় একক, 1 সিজিএস বিদ্যুৎ চৌম্বকীয় একক। আবার বলতেছি, এটা ছিল স্থির তড়িৎ প্রবাহ, এটা ছিল এখানে চৌম্বক আছে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক আছে। এইজন্য শুধুমাত্র সংজ্ঞাটা ঠিক এভাবে চেঞ্জ হয়ে যাবে। দেখো কোন পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যদি 1 সিজিএস চৌম্বকীয় একক বিদ্যুৎ প্রবাহিত হয়। আগেরটা কি ছিল স্থির বিদ্যুৎ, এখন বলছে যে 1 সিজিএস চৌম্বকীয় একক বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে ওই পরিবাহীতে যে প্রবাহ সৃষ্টি হয় তাকে এক চুম্বকীয় বিদ্যুৎ একক বা 1 EMU প্রবাহ মাত্রা বলা হয়। অর্থাৎ কোন একটি প্রস্থচ্ছেদ, একটি নির্দিষ্ট প্রস্থচ্ছেদের কোন একটি পরিবাহী, যেই পরিবাহীর মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যদি 1 সিজিএস চুম্বকীয় একক তড়িৎ প্রবাহিত হতে পারে, তখন ওই তড়িৎ প্রবাহকে আমরা বলবো এক চুম্বকীয় বিদ্যুৎ একক বা 1 ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট প্রবাহ মাত্রা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ, এটার নাম হচ্ছে সিস্টেম অফ ইউনিট। অর্থাৎ সারা বিশ্বে যে এককে বিদ্যুৎ পরিমাপ করা হয় সেটাকে বলা হয় সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিট বা এসআই একক, একক। দেখো প্রিয় শিক্ষার্থী, বিদ্যুৎ প্রবাহ মাত্রা বা বিদ্যুৎ প্রবাহের ব্যবহারিক একক হলো অ্যাম্পিয়ার। এটা আমরা জানি, আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। সুতরাং বিদ্যুৎ প্রবাহের ব্যবহারিক একককে আমরা অবশ্যই কি লিখতে পারি, অ্যাম্পিয়ার দ্বারা কি করতে পারি, চিহ্নিত করতে পারি। সুতরাং আমরা অ্যাম্পিয়ারের সংজ্ঞাটা এভাবে দেব, কোন পরিবাহীর কোন প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে, আমি লিখতেছি না কেন একটু দেখবা, কোন পরিবাহীর কোন প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম্ব চার্জ প্রবাহিত হলে, আবার বলতেছি কোন পরিবাহীর কোন প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম্ব চার্জ প্রবাহিত হলে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় সেই পরিমাণ বিদ্যুৎ প্রবাহকে আমরা বলবো 1 অ্যাম্পিয়ার। একে আমরা কি বলবো, 1 অ্যাম্পিয়ার বলবো। সুতরাং 1 অ্যাম্পিয়ার সমান আমরা লিখতে পারি, দেখো 1 অ্যাম্পিয়ার সমান আমরা কি লিখতে পারি, দেখো 1 অ্যাম্পিয়ার সমান আমরা লিখব 1 কুলম্ব বাই 1 সেকেন্ড। 1 কুলম্ব বাই কি 1 সেকেন্ড, তার মানে 1 কুলম্ব পার সেকেন্ড। 1 কুলম্ব কি পার সেকেন্ড। অর্থাৎ তড়িৎ প্রবাহের ব্যবহারিক একক যেটা আমাদের খুব প্রয়োজনীয়, সেই ব্যবহারিক এককের নাম হচ্ছে
1 অ্যাম্পিয়ার, যাকে আমরা কুলম্ব পার সেকেন্ড দ্বারা কি করি চিহ্নিত করি। এটাকে সিজিএস এককে বা অন্য কোনো এককেও আমরা কি করতে পারি প্রকাশ করতে পারি। দেখো আবার আমরা ওহমের সূত্র থেকে আমরা পাই যে আমরা পাবো পরবর্তীতে ওহমের সূত্র থেকে আমরা পাই যে I সমান V বাই R, I সমান V বাই R, যেটার সাথে তোমরা সবাই পরিচিত। এই I সমান V বাই R এখান থেকে যদি আমি লিখি ক্যালকুলেশন করলে আমরা এখানে V ভাবের একক লিখতে পারি ভোল্ট এবং রোধের একক লিখতে পারি ওহম, তাহলে আমরা লিখতে পারি ভোল্ট পার ওহম। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি আবার এটা সমান আমরা কি পেয়ে যাব 1 অ্যাম্পিয়ার পেয়ে যাব। তাহলে আমরা পাচ্ছি কি 1 অ্যাম্পিয়ার ইকুয়াল 1 কুলম্ব পার সেকেন্ড সমান 1 ভোল্ট পার ওহম। 1 ভোল্ট কি ওহম পার ওহম। এটাই হচ্ছে তড়িৎ প্রবাহের ইন্টারন্যাশনাল একক বা এসআই একক। তড়িৎ প্রবাহের ইন্টারন্যাশনাল একক বা কি একক এসআই একক। এই ইকুয়েশন থেকে আমি যদি অ্যাম্পিয়ারকে সংজ্ঞায়িত করতে চাই অর্থাৎ I সমান V বাই R, এই ইকুয়েশন থেকে যদি আমি অ্যাম্পিয়ারকে সংজ্ঞায়িত করতে চাই তাহলে আমাকে লিখতে হবে বা বলতে হবে কি এভাবে স্থির তাপমাত্রায় 1 ওহম রোধ বিশিষ্ট কোন পরিবাহীর বিভব থেকে যদি 1 ভোল্ট হয়, কোন পরিবাহীর বিভব থেকে যদি কি হয় 1 ভোল্ট হয়, কখন 1 ভোল্ট হবে যদি ওই একক রোধ বিশিষ্ট পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। কি হয় তড়িৎ প্রবাহিত হয়। আমি আবার বলতেছি স্থির তাপমাত্রায় 1 ওহম রোধ বিশিষ্ট কোন পরিবাহীর মধ্যে দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হলে, আবার বলতেছি স্থির তাপমাত্রায় কোন পরিবাহীর মধ্যে দিয়ে বা নির্দিষ্ট পরিবাহীর মধ্যে দিয়ে, কি রকম নির্দিষ্ট পরিবাহী 1 ওহম রোধ বিশিষ্ট কোন পরিবাহীর মধ্যে দিয়ে যেই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হলে ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট হবে, ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য কয় ভোল্ট হবে 1 ভোল্ট হবে, তবে ওই পরিমাণ তড়িৎ প্রবাহকে বলবো 1 অ্যাম্পিয়ার। ওই পরিমাণ তড়িৎ প্রবাহকে কি বলবো 1 অ্যাম্পিয়ার বলবো। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত। আমি আজকের ক্লাসকে আর বেশি দীর্ঘায়িত করাতে চাচ্ছি না। তো তোমরা যারা আমার সাথে সংযুক্ত আছো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং তোমরা প্রত্যেকেই আজকের ক্লাসটা যদি শেয়ার করে দাও তাহলে অন্যরাও ক্লাসটা দেখার সুযোগ পাবে। তবে সহজ একটা ক্লাস। পরবর্তীতে আমরা তারণ বেগ, ওহমের সূত্র এগুলো নিয়ে আলোচনা করবো। সেই পর্যন্ত ভালো থেকো।